আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই এবং শুভেচ্ছা যে সমস্ত দর্শকবৃন্দ আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, সকলকে আন্তরিক অভিনন্দন। ভারত তার নিরাপত্তা, ভারতের কথা হচ্ছে নিরাপত্তা। এবার আপনার দেশে কে আসবে সেটা বড় কথা না, আপনি যদি আমাদের সাথে নিরাপত্তার ব্যাপারে করেন যে আপনার দেশের ভেতর থেকে আমার দেশে কোনো নিরাপত্তা হানি হবে না বা আমরাও আপনাদের করব না, এই কথাই মানেন। আফগানিস্তানের সাথে পৃথিবীর কারো সম্পর্ক নাই, কিন্তু আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ক খুব ভালো। অ্যাম্বুলেন্স ধার দেয়, বিমান দেয়, সবকিছু দিতেছে না। তাহলে ভারত আওয়ামী লীগের হাত ছাইরা দিছে কি না দিছে সেটা হচ্ছে যে পরের প্রশ্ন। বাতাসের সাথে যুদ্ধ করা যায় না। এখন আওয়ামী লীগের পজিশনটা ওই রকম, যার কারণে আমি বলবো যে আওয়ামী লীগের হাত ছেড়ে দিল কি ছেড়ে দিল না, এইটা আলোচনার কোনো বিষয় হইতে পারে না। এটা আলোচনার কোনো বিষয় হইতে পারে না। বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ কেন দাঁড়াইতে পারতেছে না, এটা যদি আলোচনা করে কেউ, সেটা হচ্ছে যে একটা জিনিস। ভারতের স্বার্থ বুঝবে, এটা অবশ্যই। ভারত কি আওয়ামী লীগের লগে বিয়ে হয়েছে নাকি দাসখত দিছে যে আওয়ামী লীগই সারা জীবন রাখতে হবে ক্ষমতায়? কোনো দরকার নাই তো। আপনি না পারলে আপনি কি করবেন? আপনার আশ্রয় দিছে, আপনার প্রায় 50,000-60,000 লোক আপনি ভারতে আছেন, আর গেছেন কারা? সব নেতাগুলো ওখানে ভাইগে যায় বইয়া থেকে, ওখান থেকে এখন খালি বক্তৃতা বিবৃতি, এছাড়া তো আর কিছু করতে পারতেছেন না। আজকে 17 মাস 18 মাস হয়ে গেল, আপনার দাঁড়াইতেই পারতেছেন না। এখন আমরা আপনারা সবাই মিলে আলোচনা করতেছি, ভাই ভারত কি ছেড়ে দিল কিনা, ভারত আওয়ামী লীগের ধরে রাখলো কিনা। না, ভারতের সিদ্ধান্তে অটল। এরা হেদের মতো করবে। আপনি যদি 2 নম্বরই করেন, আপনারা ব্লকেজ দিব। আপনি যতক্ষণ 2 নম্বরই করবেন না, কোনো সমস্যা নাই, আমরা অসুবিধা নাই। বিএনপি কে এর আগেও ছিল না? জিয়া রহমান ছিল, এরশাদ ছিল, তারপর আপনার এই গত 91-96 ছিল, 2001-2008 বিএনপি ছিল তো। ভারত কি এরকম করছে? এরকম করে না। ভারত এখন যা করতেছে এটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের উপর প্রেসার। কারণ ইন্টারিম গভর্নমেন্ট পুরো পাকিস্তানের কাছে ব্যর্থ হয়ে গেছে। কালকে যদি বিএনপি ক্ষমতায় আসার পরে যদি দেখা যায় বিএনপিও সেম কাজ করতে, তখন বিএনপির সাথে সম্পর্ক আরো খারাপ হবে। আর তা না হলে সম্পর্ক উন্নতির দিকে যাবে। অসুবিধা কি আছে? কারণ হচ্ছে জিও পলিটিক্সে কেউ কারো চিরস্থায়ী বন্ধু হয় না, কেউ কারো চিরস্থায়ী শত্রুও না। এটা হচ্ছে মূল বিষয়। নির্বাচন নিয়ে যে কথাটা বলতেছে, হয়তো নির্বাচন নিয়ে, কারণ হচ্ছে আপনি বেশ কিছুদিন যাবত দেখতেছেন যে ডাক্তার ইউনূস যত কথাই বলবে বলুক, জামাত প্রীতি আছে, পাক প্রীতি আছে, এবং সর্বশেষ যেমন এই যে পাকিস্তান থেকে চায়না বিমান কিনবে বা আরো অনেক কিছু, চায়নার সাথে কিছু চুক্তি হওয়া, চায়নার সাথে সম্পর্ক, ওই যে চায়নাকে দিয়ে আপনার ওই রংপুরের ওইখানে এয়ারপোর্টকে করা, এগুলা কিন্তু আসলে আমেরিকা ভালো চোখে দেখতেছে না। কারণ আমেরিকার এখন মূল টার্গেট হচ্ছে চায়না ঠেকাও। মানে চায়না ঠেকানোর জন্য সে নাই পর এমন কোনো কাম নাই। আবার আজকে যদি একটা জিনিস খেয়াল করেন আপনি একটু, কারণ এই আমেরিকার মানে ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার কোন এক মন্ত্রী, নামটা আমি ভুলে গেছি, সে বলছে যে ভেনিজুয়েলা থেকে যে তেল পাইছে, তেল নিচ্ছে, সেই তেল তারা ভারতের কাছে বেচতে চায়। এটা একটা কূটনীতিক বার্তা। তার মানে কি জানেন, এখন এই ভেনিজুয়েলা মানে সবকিছুতে মিলে রাশিয়ান তেল বন্ধ করো, আমি মাস্তানি করি ভেনিজুয়েলার যে তেল বা ইরাকের যে তেল নিব, সব আমি ভারত এবং ভারতের কাছে বেচো, ভারত চায়নার কাছে বেচো। কিন্তু একটা প্রেশার রাখা, কিন্তু চায়নার উপরে চোখ দিয়ে রাখা। তো এই জন্য হয়তো খলিল সাহেবকে ডাকছে যে তোমরা যাই কিছুই করবা করো, যে চায়না প্রীতি বাদ দিতে হবে, সব পাকিস্তান প্রেম না। পাকিস্তানের তো সাথে তো যুক্তরাষ্ট্রের একটা ভালো সম্পর্ক আছেই, শুধু এটা হচ্ছে চায়না প্রীতি বাদ দেওয়ার জন্যই হয়তো এই খলিল সাহেবকে ডাইকে আনতে পারে। আবার গত 2 দিন যাবৎ আপনি শুনতেছেন যে, আপনারাও শুনছেন হয়তো, একজন অর্থনীতিবিদ এবং একজন সাবেক উপদেষ্টা ছিলেন 1/11 সময়, সুলতানা কামাল, এনাদের নাম আলোচনায় আসতেছে। এখন নাকি এনাদেরকে দিয়ে আবার নতুন করে তত্ত্বাবধায়ক রেহমান সোবহান এবং সুলতানা কামালের কথা এই মুহূর্তে খুব বেশি শোনা যাচ্ছে। কারণ হচ্ছে যে আপনি দেখেন, আমাদের এই এনএসএ খলিল, ওনাকে ইন্ডিয়াও পছন্দ করে, আমেরিকাও পছন্দ করে। আমেরিকা পছন্দ করে, আমেরিকার নিজস্ব লোক সে, ইন্ডিয়াও পছন্দ করে। এমন হতে পারে যে এই দুজনের নামও যেহেতু শোনা যাচ্ছে, নাকি এই সরকার ইন্টারিম ভেঙে দিয়ে নির্বাচনের আগে আরেকটা তত্ত্বাবধায়ক সরকার হয়ে যায়। 12 তারিখের ইলেকশন সম্ভবত হবে না তাইলে,
ওইটা তো পিছিয়ে যেতে পারে 3 মাস 6 মাস, কারণ এর আগেও এই নজির আছে, আমাদের দেশে এই নজির আছে। তা পুরো জানুয়ারি মাসটা আসলে এখনো কি হয় সেটা দেখার বিষয়। আজকেও আপনারা জানেন যে চট্টগ্রামে জামাতের একজন শীর্ষ সন্ত্রাসী মারা গেছে গুলিতে আজকে। ওইদিকে আবার ওই আপনার আরাকান আর্মির গুলিতে চট্টগ্রামে একটা মেয়ে মারা গেছে কক্সবাজারের, এবং সেখান দিয়ে এখন আবার হাজার হাজার রোহিঙ্গা ঢুকতেছে চট্টগ্রামে। তো সবকিছু মিলাইয়া আসলে ইলেকশনটা হবে কিনা সেটা হচ্ছে যে এখন $1,000,000 কোয়েশ্চেন। তবে এইটা দেখার জন্য আমাদের হয়তো আরো কিছুদিন ওয়েট করতে হইতে পারে, এবং খলিল আসার পরে আমরা বুঝতে পারবো যে আসলে ওনার সাথে কি কথা হয়েছে বা কতটুকুনি প্রকাশ করবে। প্রকাশ নাও করতে পারে, তবে আমার যেটা ধারণা সেটা ওই একটাই, যে চায়না প্রীতিবাদ, এবং এমনও হইতে পারে যে ইন্ডিয়াকে আরো চাপে রাখার জন্য খলিলকে বুদ্ধি পরামর্শ দিতেছে যে তোমরা আরো বেশি করো। আমেরিকা করতে পারে যে খলিলকে দিয়া যে পাইকারাও আছে এখানে, খলিলও আছে, তোমরা এক কাম করো যুদ্ধ বাজায় দাও ইন্ডিয়ার লোক, ইন্ডিয়া প্রেসারে যাক। ইন্ডিয়া তো ট্যারিফ ট্যারিফ দিয়ে আমরা কোনো মতে ঠেকাইতে পারতেছি না, তো একটা যন্ত্রণা দাও না, তোমরা একটা বিস্ফোরণের মতো কাজ করো, বেশি বড় তো হইতে পারবে না, তোমরা ছোট বিস্ফোরণের মতো কাম করো, এগুলো হইতে পারে। কারণ সে আমেরিকার চরিত্র তো নাই, কারণ আমেরিকা যার বন্ধু তার কোনো শত্রুর দরকার হয় না। আমেরিকা যেমন ইরাক আক্রমণ করার সময় ইরাকি জনগণকে বুঝাইছিল যে আমরা তোমাদের জন্য আসছি, তোমাদেরকে বাঁচাবো, তোমাদের উন্নতি করব, সবকিছু নিয়ে যায়। এখন একটা ইরাক একটা রাস্তাঘাট তো তৈরি করে নাই। এখন আবার ভেনিজুয়েলার তেল খাইয়া কি কইছে যে ভেনিজুয়েলার তেল আমরা মার্কেট প্রাইসে বেচবো, আমরা তোমাদেরকে তোমাদের তেলের পয়সা দিব, তবে সেটা আমাদের নিয়ন্ত্রণে, আমরা বলে দিব যে এই পয়সা তুমি কখন কোথায় কিভাবে খরচ করবা। মানে আমি দাদা, আমি সব নিয়ে নিলাম, এখন তোমাদের 2 টাকা দিব, 5 টাকা দিব, তোমাদের দরকার 1000 টাকা, তোমাদের 300 টাকা দিব, যে এই দিয়া চলো তোমরা। একই কাহিনী, একই কাহিনী। হয়তো খলিলকে দিয়ে এটাই বলা যেছে যে লাগাও তোমরা ইন্ডিয়ার সাথে একটু জোরে লাগিয়া যাও, যা লাগে আমরা করবো না। ওইদিকে তো মায়ানমার দিয়ে তো মারতেই, একই কথা। ইরানের জনগণরা সেম কথা, যে আমরা তোমাদের পক্ষে আছি, কিন্তু শেষ পর্যন্ত হবে ইরানের তেল মেল গুলা লইয়া যাইব, ইরানি জনগণের আর কিছু হবে না, ওইটা আবার সিরিয়া আফগানিস্তান হয়ে যাবে। এটা হচ্ছে যে খেলা। আর এই সেম খেলাটা এটা আমাদের দেশও করার চেষ্টা করতেছে। আমার শেখ হাসিনা বিরোধী যারা যারা শেখ হাসিনা বিরোধী তারা বলতেছে ভালো আছি, আবার শেখ হাসিনার পক্ষের যারা তারা কয় যে আগেই ভালো ছিলাম। আর এটা নির্ধারণ করবে কে? আগে ভালো ছিলাম এখন ভালো না, এটা নির্ধারণ করবে কে? আপনি যদি পাল্লায় তোলেন 2 জায়গায় আপনি 50-50 পাবেন, যার যখন ইচ্ছা। যান আপনি ধরেন এক্সাম্পল, যে আগে যেসব বিএনপি জামাতের সাংবাদিকরা আছে বা বুদ্ধিজীবীরা আছে, তারা কয় যে আগে আমরা কথা কইতে পারতাম এখন পারি। আবার এখন আওয়ামী লীগ বুদ্ধিজীবীরা কয় যে আমরা পারি না, তখন আমরা পারতাম। কথাটা ওইরকম না। যেমন আপনি দেখেন ইরানের কথাটা যে তুলছেন, তা আমি বলি, যখন আপনার যে শাহ পাল্লবী ছিল তখন ওরা কইছে না এই গভর্নমেন্ট মানে এরা ফালা দিতে হবে, ইসলামী বিপ্লব করলো, রেভুলেশন। ওইরা এখন বুঝতেছে যে না 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 না, আগে ভালো ছিলাম তো আমরা, এখন আবার আগেরটারে আনো, আগেরটারে আইনা আবার হয়তো 2-4 বছর না 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 খোমেনিটা ভালো ছিল। ব্যাপারগুলো ওই জায়গায়। কিন্তু হ্যাঁ, একটা কথা বলতে পারেন যে আওয়ামী লীগের সময়ে গত 15 বছর যেই উন্নয়ন হয়েছে এটা হয়তো আগামী 50 বছর আর কেউ করতে পারবে না, এটা শিওর। বাকি সংস্কৃতি, সংস্কৃতি এইটা কি গত 15 বছর কোনো চর্চা হয়েছে? আপনি দেখছেন গত 15 বছরে আপনার এলাকার আপনার পাড়ায় 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 7ই মার্চে কোনো অনুষ্ঠান করছে পাড়ার লোকজন মিল্লা? কিন্তু আমাদের সময় আমরা দেখছিলাম, তখন আওয়ামী লীগ বিরোধী দল ছিল, কিন্তু এই প্রোগ্রাম গুলো হইতো খুব সুন্দরভাবে হইতো। এগুলা 7ই মার্চে আমি দেখতাম যে টিভি সেট ভাড়া করে না 7ই মার্চে ভাষণ চালাইতো এলাকায় এলাকায়। গত 15 বছর কিন্তু এগুলা করে নাই। এগুলো না করার কারণে ওই পোলাপাইন তো এক চাটিয়া দেখছে, ফ্রি ফায়ার গেম খেলছে, করতে যায় এই উন্নয়নের সুফল কি এইটাই তো বুঝাইতে সক্ষম হয় নাই। এই জিনিসটাই বুঝাইতে পারে না যে এই উন্নয়নের দ্বারা আমি কি সুফল পাবো, এইটাই বুঝাইতে পারে নাই। এই যে যখন বললো যে ওই পাইপলাইন দিয়ে গ্যাস যাইতেছে ইন্ডিয়াতে, হ্যাঁ এই পাইপলাইন দিয়ে তেল আইতেছে বাংলাদেশে, এইটার প্রতিবাদী কেউ করতে পারে নাই। ইন্ডিয়ার আধিপত্যবাদ, ইন্ডিয়ার আধিপত্যবাদ, এইটার কোনো প্রটেস্টই কেউ করতে পারে না যে কি আধিপত্যবাদ দেখাও তোমরা, করতে পারে নাই। বরঞ্চ আরো করছে কি ক্ষতি জানেন? এই যে নালার উপর রাস্তার জায়গা, সরকারি জায়গা দখল করে করে মাদ্রাসা মসজিদ তুলছে, সেগুলারা আরো
পয়সা করে দিছে, সেগুলো তো বন্ধ করে দেওয়া উচিত না। তুমি রাস্তার জায়গা, ওই সরকারি জায়গা, রেলওয়ের জায়গা দখল করে না মাদ্রাসা মসজিদ করতে পারত না, যুক্তিযুক্ত জায়গা মতন করো, এগুলো করে নাই। তো যার কারণে এখন যারা ওই যে আওয়ামী বিরোধী তারা কইতেছে যে এখন ভালো আছি, আগে ভালো ছিলাম না। আবার যারা আওয়ামী লীগ সমর্থক তারা কইতেছে যে না আমরা আগেই ভালো ছিলাম। বা এখন আপনারা যেটা বলি সাধারণ মানুষ বলতে আমরা কয়জন সাধারণ মানুষের কাছে যাইতে পারি? আপনি আমি ইউটিউব আর ফেসবুকের টিকটকের যে 10টা ব্যক্তির চয়েস করা ভিডিও গুলো কাইটা ওই অংশটা চালাই দিলে সাধারণ হয় না, ওইটা হয় না। গত 17 মাসে আওয়ামী লীগ আলারা কতজন সাধারণ মানুষের কাছে যায় আলোচনা করছে কোন? সাধারণ মানুষের সাথে আলোচনা কইরা তো সাধারণ মানুষ যদি রাস্তায় নামাই পারতো তাহলে এটা কথা। ভারতে গ্যাসের সিলিন্ডারের দাম সম্ভবত 900 বা 1000 রুপি, ধরেন না 1000 রুপি ধরলাম আমরা গড়, যে 1000 রুপি। বাংলাদেশে হইলে এটা হয়তো ভারতীয় রুপি বাংলাদেশে হিসাব করলে হয়তো 1300 বা 1400 টাকা পড়ে বাংলা টাকায়, এইরকম কিছু একটা। তো বাংলাদেশে যদি এখন 2500 বা 3000 টাকা সিলিন্ডার হয়, তাহলে অদূর ভবিষ্যতে হয়তো কেউ টাটার সাথে চুক্তি করে ভারতীয় গ্যাসের সিলিন্ডার বাংলাদেশে ঢুকাইবে। এইটাই বললাম আমি, গড়ে ধরলাম 1000 রুপি, যেটা বাংলাদেশি টাকায় ট্রানজেকশন করলে 1300 টাকা আসে, ট্রান্সপোর্ট খরচ আরো 200 টাকা পার সিলিন্ডার, তাইলে আপনার 1500 টাকা। বেচবো আমি মার্কেটে 1800 টাকা, তো আমারটা কিনবে 1800 টাকায়, বাংলাদেশি সিলিন্ডারের দাম তো 2600 টাকা। আপনি একটা জিনিস কেন বুঝতে পারতেছেন না? বাংলাদেশে এখন বাংলাদেশ বিমানের 14টা ড্রিম লাইনার জাহাজ আছে, 14টা পৃথিবীর বিখ্যাত এরোপ্লেন গুলোর মধ্যে একটা, যেগুলা টিকিট আবার আপনি করতে গেলে টিকিট কখনো পাইবেন না, কিন্তু বিমান খালি আসে আমাদের। সেই জায়গায় আরো 20টা আইতেছে। আমরা নতুন যুদ্ধ বিমান কিনতে, আমাদের অর্থনীতি কোথায় যায় পৌঁছাইতেছে আপনি এটা দেখতেছেন না? সেই জায়গায় আমরা 2700 টাকা একটা গ্যাস কিনতে পারবো না, এটা তো হইতে পারে না ভাই। আমরা 5000 টাকা দিয়ে গ্যাস কিনবো প্রয়োজনে, পলিথিনে ভরে গ্যাস নিয়ে আসবো। আমি ফেসবুকে এখন হঠাৎ করে দেখি যে খালি অ্যাপার্টমেন্ট আর জায়গা সম্পত্তি বেচার কথা হইতেছে বাংলাদেশে। কয় যে 2 কোটি টাকার অ্যাপার্টমেন্ট এটা এখন বেচবো 50 লাখ টাকা। তা আমি চিন্তা করতেছি এইসব বাড়ি ঘর জায়গা জমি মনে বাঙালি বেচা বলা যে চান্দের দেশে মনে বাড়ি কিনতেছে সবাই, অর্থনীতি শক্তিশালী আমাদের। ওই যে রফিক ভাই কিছুক্ষণ আগে যেটা বললো যে গার্মেন্টস এর জিনিস ইন্ডিয়াতে যায়, আর এটা আমার মনে কয়েক বিলিয়ন ডলারের গার্মেন্টস প্রোডাক্ট ইন্ডিয়াতে যায়, ইন্ডিয়া সেটা কিনা নিয়া লেভেল চেঞ্জ করা মেড ইন ভারত লাগাইয়া পাঠায় দেয়। আবার অরিজিনাল জিনিস কিন্তু বাংলাদেশের। ভারত একটা ডেমোক্রেটিক কান্ট্রি, লার্জেস্ট ডেমোক্রেসি। সেখানে সব প্রাক্তন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি যারা থাকেন যে কোনো দেশের, বর্তমান হোক প্রাক্তন হোক, তাকে সম্মান জানায় এইভাবে। খালেদা জিয়া সম্ভবত 3বারের প্রধানমন্ত্রী হয়েছেন, 3বার, আমি সঠিক বলতে পারবো না। তো 3বারের অফিসিয়ালি 3বারই, একবার খুব স্বল্প মেয়াদে ছিলেন অফিসিয়ালি। যাই হোক, প্রধানমন্ত্রীও 3বার। আমাদের বাজপেয়ীজি যেমন 13 দিনের প্রধানমন্ত্রী থাকলো, তাকে প্রধানমন্ত্রী দ্বিতীয়বার ধরা হয়, পরের বার সাকসেসফুলি 5 বছর পূর্ণ করেছেন। তো এখন এই 3বারের যিনি প্রধানমন্ত্রী, তিনি দীর্ঘ রোগশয্যার পর তিনি প্রয়াণ করেছেন। সেখানে বৃহৎ গণতান্ত্রিক এবং পার্শ্ববর্তী রাষ্ট্র সেখানে শোক ব্যক্ত করার জন্য প্রধানমন্ত্রী চিঠি তো লিখেছেনই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের যিনি টপ কূটনীতি তাকে পাঠিয়েছেন, এবং মানে ভারতবর্ষ যে বাংলাদেশের শত্রু নয় এই মেসেজটা দেওয়ার জন্য রাজনাথ সিং গিয়েছিলেন দিল্লিতে বাংলাদেশের রাজদূতের ওখানে তার প্রয়াণ এতে শোক বার্তা লিখতে। বাংলাদেশের মানুষ আমাদের শত্রু নন, বাংলাদেশের উচ্ছৃঙ্খল কিছু মানুষ আছে আরো তাদের শত্রু।
এন্টার বাংলাদেশের শত্রু হতে যাবে কেন? বাংলাদেশে 98 কি 97% ভালো মানুষ আছে। ভালো মানুষ মানে কি এই সন্ত্রাসবাদী তো নন, হাতে পিস্তল নিয়ে তরোয়াল নিয়ে তো ঘুরে বেড়াচ্ছেন না। এই আছে 2-3% মানুষ। এই বিচিত্র বীর্য যারা আছে, আমার মহাকাব্যের একটা চরিত্র ছিল, তার নাম ছিল বিচিত্র বীর্য। তা আমি ওটা খণ্ডিত শব্দ করি যে বিচিত্র আর বীর্য। এই বিচিত্র বীর্যের বাচ্চা যারা আছে তারা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। ফলে এই 2%-3% মানুষের জন্য ভারতবর্ষ তার পার্শ্ববর্তী কোন রাষ্ট্রকে শত্রু হিসেবে গণ্য করবে না। তাদের কারা শত্রু, কিন্তু বাংলাদেশের মানুষ শত্রু না, বাংলাদেশ শত্রু না। এই মেসেজটা দেওয়ার জন্য এই টপ 2 কূটনীতিককে 2 জায়গায় পাঠানো এবং প্রধানমন্ত্রীর শোক বার্তা তার সঙ্গে। এর বাইরে আর কিছু নেই। ভারতবর্ষ কিন্তু মনে রেখে দিয়েছে এবং আজীবন মনে রাখবে 2004 সালের ঘটনা। তো যারা 2004 সালে যা ঘটিয়েছিল, আর এখন যা অবস্থা, যদি বিএনপি তারেক রহমান প্রধানমন্ত্রী হন, তাহলে উনি আমার হাফ প্যান্ট প্রধানমন্ত্রী, ফুল প্যান্ট নন। হাফ প্যান্ট প্রধানমন্ত্রীর হাতে কতটুকু ক্ষমতা থাকবে সে ব্যাপারে ভারতবর্ষ সব খবর রাখবে। এখনো ভারতবর্ষ 4 সালের যে কথাটা বলছিলেন ওটা কি ওই যে 10টা কষ্টের কথা বলতে চাচ্ছিলেন? 10টা কষ্ট। এই যে ভারতের সঙ্গে আমেরিকা যে গদ্দারিটা করলো ট্রাম্প, এই আমেরিকাকে দ্বিতীয়বার কিন্তু আর বিশ্বাস করবে না। বহু বছর সময় লেগে যাবে। 71 সালের পর বহু বছর সময় লেগে গেছিল এই সম্পর্কটা ঠিক হতে, সহজ হতে। আবার গদ্দারিটা করলো। তার জন্য এখন মার্কো রুবিও এবং জেডি ভান্স এবং কংগ্রেস, মার্কিন কংগ্রেস, ডেমোক্র্যাট, রিপাবলিকান তারা উঠে পড়ে লেগেছে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে। কারণ ভারত ছাড়া, ভারতের যেমন পৃথিবী ছাড়া চলবে না, আমেরিকার তেমনি পৃথিবী ছাড়া চলবে না। আমেরিকাকে একা পৃথিবীতে বাঁচতে পারবে? এই সারা পৃথিবী শত্রু দেশগুলোকে শত্রু বানিয়ে ফেলছে ট্যারিফ চাপিয়ে। যারা ছোট ছোট দেশ তারা মুখে কিন্তু বলতে পারছে না, কিন্তু আলটিমেটলি তারা হিট হচ্ছে, ইকোনমি হিট হচ্ছে। জাপানকে কি বলা হয়েছে, 500 ট্রিলিয়ন তুমি ঢালো, আবার এখানে যে উৎপাদনটা হবে তার 90% আমি রেখে দেবো, 10% তুমি নিয়ে যাবে। কি করে সম্ভব? কোন অর্থনীতি সম্ভব? জাপানের উপায় নেই, মেনে নিতে হয়েছে, যার জন্য সরকার পড়ে গেল। তুমি যদি দুর্বল হও, আমাদের শাস্ত্রে আছে যে তুমি যদি শান্তি রাখতে চাও তাহলে তোমাকে শক্তি ধরতে হবে। ভারত যে এত শক্তি ভেতরে ভেতরে তৈরি করে দিয়ে সেটা কিন্তু সারা বিশ্বের কেউ ধরতে পারেনি। এই সিঁদুরে ধরা পড়েছে যে ভারত ভেতরে ভেতরে কতটা শক্তি অর্জন করে পেরেছে। তো এই হাফ প্যান্ট আর ফুল প্যান্ট প্রধানমন্ত্রী যারা থাকবেন তাদের উপরে ভারত আর বিশ্বাস করবে না। এক হচ্ছে চাইনিজ যে বিমানগুলো, সেই বিমানগুলো যেগুলো কেনা হচ্ছে সেগুলো হচ্ছে অপারেশন সিঁদুরে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো রং টং করে যন্ত্রপাতি পাল্টে পোড়ার অবস্থা করে ওগুলোকে বিক্রি করা হচ্ছে। চায়নার বিমান যে F-17, তো সেটা তো চায়না থেকে কিনতে পারে, পাকিস্তান থেকে কেন? সেকেন্ড হ্যান্ড মাল, পাইলট কিছু মারা যাবে, ভারত ওদিকে চিন্তা করছেন, নিজেদের দাম করে মারবে, উড়ে যাবে। আর চাইনিজ যে F-17 সে কি রাফেল সুখোর সঙ্গে Su-57 এর সঙ্গে পাল্লা দিতে পারবে? শোনো, একটা কলা বাজারে রাসেল ভাই আপনি 5 টাকাতেও পাবেন, আবার কোন দোকানদার 6 টাকা পড়বে। এটা কলার
যে কোয়ালিটি তার উপর নির্ভর করে। আমি সবসময় বলি যে বেশি দাম দিয়ে মাল আনবে, কারণ দামটা লোকে এমনি নেয় না, কোয়ালিটিটার জন্য নেয়। এই যে একটা 800 মিলিয়নের একটা প্লেন আমি 200 মিলিয়নে পাচ্ছি, তাহলে আমার দেখতে হবে যে 200 মিলিয়নে দিচ্ছে কি করে। সেই প্লেনটা তাকে বেশি ফেলে দিতে হতো, গার্বেজ করে দিতে হতো, সেই প্লেনটা সারিয়ে সরিয়ে আর উড়িয়ে দেখিয়ে দিলাম যে প্লেন হচ্ছে, এবার নিয়ে যাও, নিয়ে গিয়ে বুঝো। বললাম তো কিছু পাইলট মারা যাবে। একটা পাইলট মারা যাওয়া মানে, ভারতবর্ষ সবসময় বলে বিমান যায়, পাইলট যেন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। এরা না, পাইলট যেন সুরক্ষিত থাকে। পাইলট যদি সুরক্ষিত না থাকে তাহলে পরে মুশকিল আছে, কারণ একটা পাইলট তৈরি করতে গেলে কয়েক কোটি টাকা খরচা করতে হয়। কাটাও যাচ্ছে না, কোথায় হাইড হয়ে গেল, আরে কাটবেও না। আমি শুনছি জি। তো একটা পাইলট তৈরি করতে গেলে যে সময়, যে খরচ সরকারের হয়, সেটা কিন্তু মানে পুষিয়ে নেওয়াটা খুব সময় সাপেক্ষ। একটা পাইলট তৈরি করতে গেলে মিনিমাম 4 বছর সময় লাগে, মিনিমাম 4 বছর। আর ভারতীয় মুদ্রায় অন্তত 10 কোটি টাকা খরচা হয়। সেখানে একটা পাইলট যদি মারা যায়, এক তো সময়, 2 হচ্ছে খরচ। যার জন্য সবসময় বলে আমাদের যেমন একদম মানে লিখিত নির্দেশ আছে, যখনই দেখবে সমস্যা ইজেক্ট করে যাও, প্লেন যাই যাক, সে SU-57 হোক আর রাফাল হোক, পাইলটের যেন কিছু না হয়। যার জন্য ওই যে আমাদের বর্ধমানকে ধরা হয়েছিল পাকিস্তানে, মনে পড়ছে? যখন পাকিস্তানে যখন অ্যাটাক করেছিল, হ্যাঁ মনে পড়ছে। যাতে যাতে বর্ধমানকে ছাড়ে, তার জন্য কিন্তু ওই এখন যে তোমার ন্যাশনাল স্পিকার হয়েছে যে এসছিল, তার ঠ্যাং কাঁপছিল, ইমরান খানের ঠ্যাং কাঁপছিল, তখন ইমরান খান সরকার ছিল। हम लोग क्या जूत पर उतर जाए ওয়ার কাটলে, কারণ সব মিসাইল খাটিয়ে দিয়েছিল, শুধু আমেরিকা বলে দিয়েছিল যে তাড়াতাড়ি পাইলটকে হ্যান্ড ওভার করে দাও, আদারওয়াইজ তোমার পাকিস্তান যাবে। এমনি ইন্টারন্যাশনাল জেনেভার তোমার চুক্তি অনুযায়ী তোমার তো কোনো যুদ্ধবন্দী পাইলট আটকে রাখতে পারেন, আর যাকে আটকে রাখবো, পাইলট আটকে রাখতে পারবে না। তো পাইলট তুমি আটকে রেখে দিয়েছো, তোমার ছেড়ে দেবে? আসসালামু আলাইকুম। জুলাই আগস্ট অভ্যুত্থান বা জুলাই আন্দোলন, এ নিয়ে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে অনেক আলোচনা সমালোচনা আছে। আর জুলাই যোদ্ধা যারা, একটা সময় তাদের যে সম্মান ছিল, প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, যাদের ভয়ে সবাই থরথর থরথর করে কাঁপত, আজকের দিনে তাদের অবস্থান কোথায় গেছে? নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ, নতুন রাজনৈতিক দল, কিন্তু এই রাজনৈতিক দলটি তাদের শৌর্য, বীর্য অথবা এই অভ্যুত্থানে হাজার হাজার মানুষের যে জীবন গেল, হাজার প্লাস, তাই না, হাজার হাজার মানুষ আহত হলো, তাদেরকে কতটুকু মূল্যায়ন করতে পেরেছে, নাকি আপনার নিজেদের জন্যই বা নিজেদের পরিবারের জন্য আখের গোছাচ্ছেন? এই যে কথাগুলো বললাম, নানান চড়াই উতরাই পার হবার পর জুলাই যোদ্ধারা বা যারা এই দলটাকে লিড করছে বা আন্দোলনকে লিড করেছে বিতর্কিত হয়ে গেছে। এখন এটাকে নিয়ে শুধু আমরা কথা বলছি না, এই যে একটা আশা থেকে নিরাশা, দুঃস্বপ্ন, স্বপ্ন থেকে দুঃস্বপ্নের যে যাত্রাটা, এটা আশেপাশের অনেক রাষ্ট্র অবজারভেশন করছে। বিশেষ করে
যে দেশগুলোতে জেনজির আন্দোলন হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। কথা বলছি নেপালের যিনি বর্তমান রাজনীতির খুবই মহিরথী অথবা নেপালের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধানমন্ত্রী আছেন, সুশীলা কার্কি। ওনাকে এর আগের সরকার সরানোর পর ওনাকে এই জেনজিরাই ক্ষমতায় বসাইছেন। বাট তিনি বলছেন আজকে যে নেপালকে কোনোভাবেই বাংলাদেশ হতে দেওয়া যাবে না। তার মানে জুলাই আগস্ট পরবর্তী যে অভ্যুত্থান বা অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশের রাজনৈতিক চিত্র, এটাকে পছন্দ করছে না নেপালের বর্তমান অন্তর্বর্তী সরকার। তারা মনে করছে যে বাংলাদেশ ভুল পথে হাঁটছে বা এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থান সেটা কামনীয় না। আর এই হিসেবে তারা দায়ী করছেন রাজনৈতিক দলগুলোকে এবং তরুণ প্রজন্মকে, অর্থাৎ জেনজিকে। তো তিনি কেন এই কথা বললেন? সম্প্রতি কাঠমান্ডুতে একটা প্রোগ্রাম ছিল, আয়োজিত সেই প্রোগ্রামে তিনি বলছেন বর্তমান সরকারের উপর, মানে বাংলাদেশ বর্তমান সরকারের উপর রাজনৈতিক দলগুলো এবং তরুণ প্রজন্ম যেভাবে ক্রমাগত চাপ তৈরি করেছে, এটা সমালোচনার যোগ্য। সুশীল কার্কি বর্তমান অন্তর্বর্তী সরকারকে একটি আকস্মিক ঝড়ের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো মানে কি বলা হয় যে তার দেশ নিয়ে তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো আমাদের কঠোর সমালোচনা করছে, কেউ কেউ প্রতিদিন সরকার ছাড়ার হুমকি দিচ্ছে। জেনজিরা, তরুণেরও প্রতিদিন বলছে আজ ছাড়ো, কাল ছাড়ো, কিন্তু সরকার ছাড়ার অর্থ কি? মানে তিনি তার আর কথাও বললেন, বইলা বাংলাদেশের ইস্যুটা কেন টানলেন? এই যে বাংলাদেশে কিন্তু প্রতিদিন এরকম হচ্ছে, এই জেনজিরা এখন এটা গালি দিচ্ছে, এনসিপি তখন তার মাথায় তুলতেছে, তখন সে আবার দেশের শত্রু হয়ে যেতেছে। আর আমাদের জেনজিদের মধ্যে যারা লিড করতেছেন তারা মনে করতেছেন যে সরকার একটি দলের পক্ষে, অর্থাৎ বিএনপির পক্ষে কাজ করতেছে। কখনো তারা মনে করে জামাতের পক্ষে কাজ করতেছে। কখন? যখন তারা কোনো কিছু বলে সরকার শোনে না, তখনই মনে হয় যে সরকার ভিন্ন, মানে তাদেরটাই হইতে হবে। যদি তাদেরটা না হয়, এইটা এই আন্দোলনের চেতনার বিরুদ্ধকারী একটা দল, কোন ব্যক্তি হলে এই দেখো লিগ, সে এই চেতনা চায় নাই। রাজনৈতিক দল হলে এই যে দেখো আওয়ামী লীগের সাথে হাত মিলাই ফেলছে ভারতের দালাল, এই একটা ন্যারেটিভ তৈরি হয়েছে। মানে আমাদের যারা এনসিপি লিডাররা আছেন বিশেষ করে, বা এর বাকি যে বিভিন্ন জায়গায় নেতারা আছেন, তাদের মতের বিরুদ্ধে গেলেই আসিফ নজরুলের পিঠের চামড়া থাকবে না, তারপর ডক্টর ইউনূসকে দেখা নিবে, কত কিছু আসতেছে। তো স্বরাষ্ট্রমন্ত্রীরে এটা করে ফেলবে, অমুকরে সেটা করে ফেলবে। এই যে এগুলা তো পছন্দের না কোন দেশে, আসলে দুর্ভাগ্যজনক ভাবে হচ্ছে এগুলো কেউ পছন্দ করে না। ভাষা প্রয়োগের স্বাধীনতা থাকতে হবে। আমার পছন্দ না হলে, এটা আমার মতের বিরুদ্ধে গেলেই আমরা একটা স্টেটমেন্ট দিয়ে ফেলতেছি, সরকার ছাড়ো, টাইনা হিস্ট্রা নামাবো। বাংলাদেশের এই দৃশ্য নেপাল খুব ভালোভাবে অবজারভেশন করছে, তাদের দেশেও কিছু ডিস্টারবেন্স এখনো আছে। তিনি বলছেন যে তরুণ সমাজ এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ক্রমাগত কটু কথা এবং গালিগালাজ শুনছি। আমরা অনেকটা পেন্ডুলামের মতন হয়ে গেছি, সব বাধা অপমান সহ্য করে ধৈর্যের সাথে কাজ করছি। ঠিক যেন আমার ডক্টর ইউনূসের চেহারা মনে হইতেছে যে ওনারা কি পরিমাণ পেরেশানি আসলে পাচ্ছেন। প্রায় 25 থেকে 30 জন জেনজি তরুণ এক একজন এক এক রকম দাবি নিয়ে আসছে। আমরা যেখানে যাচ্ছি কোথাও শান্তি পাচ্ছি না। বাংলাদেশ নেপাল সেম স্টাইলে আছে। তার প্রশাসন নেপালকে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায় না বলেও জানিয়েছেন। তিনি বলছেন যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে নেপালকে বাংলাদেশ হতে দেব না, আমরা বাংলাদেশ চাই না। এখন এই কথাগুলোর কিন্তু অনেক মিনিংস আছে। সূত্র হচ্ছে হেডলাইন নেপাল, অর্থাৎ বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে যেভাবে পরিচালিত হচ্ছে, যারা সুবিধা পাচ্ছে বিশাল কিছু করে ফেলতেছে। কিন্তু আন্দোলন যেই কারণে হইল, কোটা না মেধা, এখন তো কোটার মধ্যে চলতেছে, সমন্বয়ক কোটা, এনসিপি কোটা, বিভিন্ন রাজনৈতিক দলের কোটা, ভাই কোটা, এগুলোতে চলতেছে। সরকারের মধ্যে তো এগুলো আমরা দেখছি। ডক্টর ইউনূসও তো এটার মধ্যে কানেক্টেড আছেন। ওনার সরকারে ওনার এনজিও, ওনার ভাই ভাতিজা, এগুলো তো কানেক্ট হয়েছে, তাই না? তারপর আমরা দেখছি মাহফুজের ভাইটাই কানেক্ট হয়েছে, ও যে আসছে তার ভাই, গোষ্ঠী, ফ্যামিলি কোনো না কোনো ভাবে কানেক্টেড হয়ে গেছে। সো অনেক রাষ্ট্র মনে করতেছে যে আন্দোলনটা একটা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু পরবর্তী সময় সরকারের পরিচালনায় এসে তরুণ প্রজন্ম দিশা হারিয়ে ফেলেছে। এটা বাংলাদেশের জনগণের এক অংশ কিন্তু মনে করে যেখানে যাওয়ার কথা ছিল সেখানের মধ্যে উল্টা হয়ে গেছে সবকিছু। মানে যেই জন্য এই অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানে যারা নিহত হইল, যারা আহত হইল, তাদের পরিবার কি পাইলো? উইরা আসা জুইরা বৈশা আন্দোলনের পরে বহুত কথা এখন বইলা টইলা নেতা টেতা হইয়া কোটি কোটি টাকা কামাই ফেলতেছে। আর যারা অরিজিনালি আন্দোলনে কানেক্টেড ছিল
না খেয়ে মরতেছে, এতিমখানা যাচ্ছে, ভিক্ষা করে খাচ্ছে, আমরা অনেক লোক আছে চিকিৎসা পাচ্ছে না এখন পর্যন্ত। ভালো থাকুন।